আজকে আমরা আলোচনার বিষয় প্রথমে শুরু করছি দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন ইতিহাস যেসব রয়েছে কালী পুজো সেগুলো নিয়ে। সংগঠন প্রথমে তোমাকে জিজ্ঞাসা করছি, জেলার যে প্রাচীন ইতিহাস রয়েছে কালী পুজোর সঙ্গে রয়েছে, যেগুলো কালী পুজোর প্রাচীন ইতিহাস রয়েছে সেগুলো যদি বলো তাহলে প্রথম কোন কালী পুজোটা আসছে? রূপক, সবার আগে যদি জেলার প্রাচীন পূজা, বিশেষ করে এই যে কালী পূজা, যে কালী পুজো অন্যতম পুজোর উদ্দেশ্য হচ্ছে সেটা তন্ত্র সাধনা। অ্যাকচুয়ালি যারা সাধনার দ্বারা মোক্ষ লাভ করতে চান তারা এই কালী পুজোটা বেশি করে থাকে। কালী পূজা তন্ত্র মতের পুজো। বাংলার বিভিন্ন জেলা বা বিভিন্ন এলাকায় এরকম প্রচুর সতীপীঠ রয়েছে, পুণ্যতীর্থ রয়েছে। এক কথায় বলতে গেলে তন্ত্র সাধনার যে ক্ষেত্র সেটা বলতে গেলে অত্যন্ত সমৃদ্ধ। আমাদের এই গোটা বাংলা জুড়ে অত্যন্ত সমৃদ্ধ একটা এই ক্ষেত্র হিসাবে বলা যেতে পারে বাংলাকে। সেই ক্ষেত্রে এই যে আমাদের যেটা দিনাজপুর, অর্থাৎ অবিভক্ত যে দিনাজপুর, এই দিনাজপুর অত্যন্ত সমৃদ্ধ এবং অত্যন্ত চর্চার বিষয় এই তন্ত্র সাধনার উপরে, বিশেষ করে এই কালী মন্দিরগুলো নিয়ে। যেটা আমাকে প্রশ্ন করা হয়েছে রূপক, যে জেলার সবচেয়ে পুরাতন মন্দির বা কালী থান বলতে গেলে কোনটার কথা বলতে হবে। আমি আমার সাংবাদিকতার ক্ষেত্রে বা বিভিন্ন খোঁজ বা বিভিন্ন নথি থেকে যে এখনো পর্যন্ত যেটা পেয়েছি, যে অবশ্যই এক্ষেত্রে সর্বাগ্রে যেটা নাম রাখতে হয়, হয়তো আরো কিছু আছে সেগুলো এখনো সেইভাবে চর্চায় গবেষণায় উঠে আসেনি, কিন্তু সর্বাগ্রে যেটা বলতে হয় সেটা হচ্ছে আমাদের কুমারগঞ্জে একটি প্রাচীন মন্দির রয়েছে যেটিকে ধাদল পাড়ার মন্দির বলা হয়, এবং সেটি বিদ্যেশ্বরী মন্দির হিসেবে প্রসিদ্ধ। যে মন্দিরটা অবশ্যই প্রাচীন হতে হবে, নদীর তীরবর্তী হতে হবে, সেখানে প্রাচীন শিব মন্দির থাকতে হবে, হ্যাঁ, এবং পাশে শ্মশান থাকতে হবে। সেই শ্মশান লাগোয়া এলাকায় পঞ্চমুণ্ডের আসন থাকতে হবে। শুধু তাই নয়, প্রাচীন সেখানে কুয়ো থাকতে হবে, তার একটা নির্দিষ্ট ক্ষেত্র থাকতে, তার সবটাই হচ্ছে আমাদের এই ধাদল পাড়ার এই বিদ্যেশ্বরী মন্দিরে। সেগুলো সব আমরা সেগুলো খুঁজে পাই এবং পাওয়া গিয়েছে, এবং বহু প্রাচীন এখানকার রেকর্ড রয়েছে। জমির যে তত্ত্ব ঘাটলে দেখা যাচ্ছে বহু প্রাচীন এই জমির বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মন্দিরের নিজস্ব জমি ছিল। সেই জমিগুলো এখন উদ্ধারের চেষ্টা চলছে, এখনো গবেষণার বিষয় রয়েছে। সেই জন্যই বলা যেতেই পারে যে এই ধাদল পাড়াটা মানে নিঃসন্দেহে জেলার প্রাচীন যে কালী মন্দিরগুলো বা মন্দিরগুলো, পীঠগুলো, তার মধ্যে একটা অন্যতম। সেই মন্দিরটি অত্যন্ত প্রাচীন, এবং এই মন্দিরের সাথে মানে সতীর গুপ্ত পীঠের, যে সতীর তো অনেকগুলো পীঠ, তার মধ্যে এখনো একটি পীঠ এখনো সেটা উদ্ধার করা সম্ভব হয়নি। সেই গুপ্ত পীঠ বলা হচ্ছে যে মানে এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে যে এটা হলেও হতে পারে, সেটা নিয়ে ইতিমধ্যে চর্চা চলছে। শুধু আমাদের ভারতবর্ষের বিভিন্ন গবেষকরা নন, জাপান থেকেও গবেষকরা এসে এই মন্দিরে তারা গবেষণা করে গিয়েছে। আচ্ছা, একটু থামাচ্ছে, এই ধাদলপাড়া এটাকে কেন প্রাচীন বলা হচ্ছে? আরো তো অনেক প্রাচীন আমরা জেনে রয়েছি এখানকার যেসব পুজোগুলো রয়েছে তার মধ্যে। রূপক, এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে সকলে আমরা যদি এই ধাদলপাড়ায় একবার যাই, তাহলে ধাদলপাড়ার যে প্রাচীন যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরটা দেখলেই ওখানে একটা প্রাচীনত্বের একটা অনুভূতি মানে মনের মধ্যে জাগ্রত হবে। কারণ মূল যে মন্দিরটি, সেই মন্দিরটি কিন্তু আর নেই। সেই মন্দিরটি মাটির নিচে ধামাচাপা পড়ে গিয়েছে, এবং সেই মন্দিরের উপরে পরবর্তীতে এটিকে উদ্ধার করে যে এখন যে মন্দিরটি দেখা যায়, সেই মন্দিরটির দরজার যে চৌকাঠ, সেই চৌকাঠের উপরে সেই মন্দিরটি রয়েছে। পুরো মন্দিরটাই নিচে চলে গিয়েছে। অ্যাকচুয়ালি ওই জায়গাটা নদীর তীরবর্তী একটা এলাকা, সেটা অত্যন্ত নিচু ছিল সেই সময় মন্দির। পরবর্তীতে মন্দিরটা কেউ দেখভাল বা সংস্কার না করার জন্য মন্দিরটা একেবারেই ভেঙে চুরে গেছে। কিন্তু ওই মন্দিরের গা থেকে যে বটগাছ উঠেছিল, বটগাছ এবং পাকুড় গাছ, তারাই ওই মন্দিরটিকে আগলে রেখেছে। এরকম আমাদের জেলায় প্রচুর পুরাতন মন্দির রয়েছে, যেগুলোকে মানুষ তাদেরকে আমরা যদি সেইভাবে রক্ষণাবেক্ষণ না করতে পারি, কিন্তু সেই বট গাছ বা অন্য কোনো গাছ সেটাকে আঁকড়ে ধরে রেখেছে। এটা কুমারগঞ্জে সেই ধাদল পাড়ায় গেলে আমরা সেটা দেখতে পাবো। এবং যেটা আরেকটা কথা বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের এই যে আত্রেয় নদী, আমি একটু আগে যেটা বললাম যে দিনাজপুর অত্যন্ত সমৃদ্ধশালী একটা ক্ষেত্র বলা যেতে পারে তন্ত্র সাধনা বা কালী মন্দিরের ক্ষেত্রে। এই দিনাজপুরের এই যে আত্রেয় নদী, এই আত্রেয় নদীর কিন্তু একটা পুরাণে পর্যন্ত এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ রয়েছে। কারণ আমরা দুর্গা পুজোতে যে দেবীর যে মহাস্নান মন্ত্র রয়েছে, সেখানেও দেখবে সেই মন্ত্রে একদম স্পষ্ট উল্লেখ রয়েছে, সর্বাগ্রে আমাদের এই আত্রেয় নদীর কথা উল্লেখ রয়েছে দেবী স্নান মন্ত্রে। আমি মানে যদিও তন্ত্র বিশেষজ্ঞ নই, কিন্তু তবু আমি একটা জিনিস এখনো আমার মনে আছে, আমি উচ্চারণ করতে পারবো, ওম আত্রেয়ী গঙ্গা যমুনা চ সরস্বতী। এই যে দেবী স্নান মন্ত্রে সর্বাগ্রে আত্রেয়, অর্থাৎ বলা যেতেই বা সবার আগে এই আত্রেয় নদীর তীরে বিভিন্ন
বিভিন্ন মন্দির রয়েছে, কালী মন্দির, এবং যে কালী মন্দিরগুলোতে বলা হয়ে থাকে যে দূর দূরান্ত থেকে সাধকরা এসে এখানে সাধনা করে গেছেন। পরবর্তীতে এটা না আলোচনা করব, সেটা হচ্ছে যে যেটা ধাদলপাড়া নিয়ে কথা হচ্ছিল, যে ধাদলপাড়ার বিশেষত্বটা হচ্ছে ধাদলপাড়াটাকে বলা হয় অনুমান করা হচ্ছে যে ধাদলপাড়াটা দেবীর গুপ্তপীঠের একটি অন্যতম পীঠ। কি কারণে? দেবীর গুপ্তপীঠ, যেটা বিশেষ করে সতীপীঠ যেটাকে বলা হয়ে থাকে, সেই সতীপীঠের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে যে কি কি থাকলে সেটাকে সতীপীঠ বলা যেতে পারে, তারপরে সেটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার, সেগুলো গবেষণার ব্যাপার। ধাদলপাড়ার ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে ধাদলপাড়ায় যে এটা একটা সতীপীঠ থাকতে গেলে যেটা হবে,